আমরা যে প্রত্যেকদিন পেপার অ্যানালাইসিস করি, মাঝখানে কয়েকদিন একটু সমস্যার জন্য বন্ধ ছিল। আজকে আমরা পুনরায় আবার সেই আলোচনায় ফিরে আসব। তো সরোদের সাহায্য চেয়ে দৌত্য বিজেপির, অর্থাৎ কয়েকদিন আগে আমি একটা জিনিস বলেছিলাম, পরে আবার নেক্সট পেজে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা বলেছিলাম যে আহ, কেন্দ্র সরকার ওই সংশোধনী বিল আনতে চাইছে, যার জন্য 2/3 মেজরিটি প্রয়োজন। তো ওই জন্য এখানে এনসিপির কিছু বিধায়ককেও প্রয়োজন আর কি। ঠিক আছে, পরের পেজগুলোতে আমরা বিস্তারিত এখানে আলোচনা করছি আর কি। ঠিক আছে। আচ্ছা, পিএফ এর ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। পিএফ এর ক্ষেত্রে নতুন নিয়ম যেটা চালু হয়েছে, কি হয়, আমাদের যারা সরকারি কর্মচারী হয় তাদের জিপিএফ থাকে, ঠিক আছে। আর পিএফ এর ক্ষেত্রে বেসরকারি কর্মচারীরা কোনো কারখানা বা কোনো কোম্পানিতে যখন কাজ করেন, তখন তারা কিছু টাকা তারা ওইখানে জমিয়ে রাখেন। অনেক সময় কি হয়, কোনো কর্মচারী যদি 1,000 টাকা পিএফ এ জমা রাখেন, তাহলে কোম্পানি বা মালিক ওখানে আবার 1,000 টাকা, মানে ওই ব্যক্তির 2,000 টাকা থাকে। সেটা কি হয়, অবসরকালীন ভাতা অনেক সময় তাদেরকে ওটা দেয়া হয়ে থাকে পেনশন হিসাবে। ঠিক আছে, বা অনেক সময় বাড়ির কোনো এমার্জেন্সি দরকারে হলেও ওটাতে থেকে টাকা নিয়ে করে নিজেদের দরকারে ব্যবহার করতে পারে। তো এইখানে মেন যে জিনিসটা, সমাধান যেটা, নতুন নিয়ম যেটা আসছে, যে পিএফ এর টাকা পাওয়ার জন্য, জমা টাকা পাওয়ার জন্য কুড়ি আবেদন করার 20 দিনের মধ্যে, ঠিকঠাক আবেদন, কেওয়াইসির প্রবলেম যেন না থাকে, 20 দিনের মধ্যে যদি টাকা না আসে, তাহলে শাস্তিমূলক হিসেবে 12% সুদে তাকে সুদ দিতে হবে আর কি। এবং এই যে অতিরিক্ত যে সুদের এই টাকাটা আসবে কোথা থেকে, কমিশনারের যে বেতন থেকে, ওখান থেকে ওই টাকাটা কিন্তু নেওয়া হবে। কমিশনারের বেতন থেকে কিন্তু ওই টাকাটা নেওয়া হবে আর কি। এটা হচ্ছে পিএফ এর একটা নতুন ইয়ে এসছে আর কি। আর ওই এক্ষুনি যেটা যে জিনিসটা বললাম, যে ওই শরদ পাওয়ারের কাছে ওই মেজরিটির জন্য ন্যাশনাল কংগ্রেস পার্টি, এসপি, শরদ পাওয়ার ওইখানে ওদেরও সহযোগিতা প্রয়োজন। কারণ আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, 2/3 মেজরিটি বলতে হচ্ছে 543 জনের 2/3 মেজরিটি হলে 362 মেজরিটি দরকার। কিন্তু এনডিএ সরকারের কাছে 294 ছিল, তারপরে তৃণমূল পার্টি থেকে গেছে, এখান থেকে 6 জন গেছে। হ্যাঁ, এরকম করে 320 হয়েছিল। 320, তাহলে 342, মানে আরো 22 জন বিধায়কের এখানে প্রয়োজন আছে। তো এই জন্য আঞ্চলিক যে সমস্ত দল আছে, সেই সমস্ত এমপিরা যদি ভোট দেয়, তাহলে 2/3 মেজরিটি সম্ভব। তাহলে ওই যে কেন্দ্র সরকার যে বিলটা আনার চেষ্টা করেছিল, যে কোনো নেতা, মন্ত্রী, উম, কোনো মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি টানা 30 দিন জেলে থাকে, তাহলে তার 31 দিনে তার যে পদটা, সেই পদটা কিন্তু খারিজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে ডান দিকে একটা খবর আছে যে তেলে সুরাহা এখনই নয়। আচ্ছা, তেলে সুরাহা এখনই নয় বলতে, এখন পেট্রোলের দামটা যেটা আছে, আগামী 2-3 মাস কিন্তু কেনার কোনরূপ কোনো সম্ভাবনা, কমার কোনরূপ কোনো সম্ভাবনা থাকছে না। ঠিক আছে, এটা কে জানালেন এইখানে, আমরা জেনে রেখেছি, কেন্দ্রীয় তেলমন্ত্রী হরদীপ সিং পুরী। ঠিক আছে। এবারে এইখানে আমরা একটা জিনিস বলতে পারি, যেটা হচ্ছে যে রাজ্যের কি তেলমন্ত্রী হয় রাজ্যের ক্ষেত্রে? অনেক সময় আপনাদের কাছে এগুলো কিন্তু কোশ্চেন তৈরি হয়, যে কেন্দ্রের আমরা জানলাম তেলমন্ত্রী হরদীপ সিং পুরী, কিন্তু না, কিছু কিছু জিনিস করতে রাজ্যের কিন্তু মন্ত্রী হয় না। যেমন রেল মন্ত্রী রাজ্যের ক্ষেত্রে হয় না, পুরো রেল ব্যবস্থা ভারত সরকার দ্বারাই পরিচালিত হয়। প্রতিরক্ষা বিভাগে যে সমস্ত মন্ত্রণালয়, সেগুলো ভারত হয়, কিন্তু অর্থমন্ত্রী রাজ্যের হয়, কেন্দ্রেরও হয়। শিক্ষামন্ত্রী, ক্রীড়া মন্ত্রী হয়। তাহলে কিছু কিছু জিনিস যেগুলো আমরা কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট, কিছু কিছু আছে যেগুলো সেন্ট্রাল লিস্টে আছে, সেগুলো সেন্ট্রালের অধীনে থাকে। যেগুলো কনকারেন্ট লিস্ট, সেটা স্টেটেরও হয় আর সেন্টারেরও হয়। ঠিক আছে। তাহলে এখানে আমি তেলের ব্যাপারটা, যে ব্যাপারটা আলোচনা করছিলাম, ভারত সচরাচর আগে তেলটা কিনতো কোথা থেকে?
সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী। কিন্তু রিসেন্টলি কি হয়েছে, ওই হরমুজ প্রণালীতে মানে ইসরায়েল আর ইরানের যুদ্ধ হচ্ছে, যেখানে ইসরায়েলে কে সহযোগিতা করে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে হরমুজ প্রণালীতে যে জাহাজগুলো ভারতে চলে আসতো ওইখান থেকে, এশিয়া কান্ট্রি থেকে, তো সেইগুলো এখন কিন্তু ইজিলি আসতে পারছে না, অন্য পথ দিয়ে ঘুরে আসছে। যার ফলে তাদের যে ট্রাভেল কস্টটা ওটাও বেড়ে যাচ্ছে, মাঝখানে অনেকদিন হোল্ডিং হচ্ছে, সবকিছুই কস্ট বেড়ে যাচ্ছে। ওই জন্য ইন্ডিয়াতে তেলের দামটাও কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এর আগে যে ব্যাপারটা হয়েছিল, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার সময় পশ্চিম আহ, দেশগুলি রাশিয়াকে বয়কট করেছিল, কিন্তু সেই সময় ভারত কিন্তু রাশিয়া থেকে কম দামে বেশি পরিমাণে তেল কিনতো, ঠিক আছে, অপরিশোধিত তেল, যেটা ক্রুড অয়েল বলা হয়ে থাকে আর, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ খবর আছে। আমরা গতকালই অ্যান্টি ডিফ্লেকশন ল এর যে ব্যাপারটা আসছে, কি ব্যাপারটা আসছে, আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচনে 294টা সিটের মধ্যে 80টা সিট পেয়েছিল টিএমসিপি। এবারে 80টা সিট যেহেতু পেয়েছে, তাহলে সেক্ষেত্রে এদের দুটো ভাগ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবারে দুটা ভাগের মধ্যে একদিকে আছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আরডি আছে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এখন ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কাদের পক্ষে, বা সেই লোগোটা ওরা কারা ব্যবহার করতে পারবে। আমরা কিছু কয়েক বছর আগে আমরা মহারাষ্ট্রের এই জিনিসটা দেখতে পেয়েছিলাম। এনসিপি, ন্যাশনাল কংগ্রেস পার্টি, ব্যাকেটে অনেক দেখবেন শরদ পাওয়ার লেখা থাকে, আরেকটা হচ্ছে শিবসেনা। এই দুটো আঞ্চলিক দল কিন্তু তখন এই অ্যান্টি ডিফ্লেকশন ল এর জন্যই কিন্তু বিভাজিত হয়েছিল। এনসিপি দুটা ভাগ হয়েছিল, এনসিপি শরদ পাওয়ার, আর এই এনসিপি অজিত পাওয়ারের যে এটা ভাগ হয়েছিল। রিসেন্টলি অজিত পাওয়ার তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন, ঠিক আছে, তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, ঠিক আছে। আর শিবসেনার ক্ষেত্রে হয়েছিল, একদিকে হয়েছিল একনাথ শিন্ডে, আর দিকে হচ্ছে উদ্ধব বালা সাহেব ঠাকরে, ইউবিটি, উদ্ধব বালা সাহেব ঠাকরে। ওই জন্য এইদিকে মেজরিটি থাকার জন্য শিবসেনার যে লোগোটা এবং পার্টিটা এদেরকে ইউজ করতে নির্বাচন কমিশনের অধিকার দিয়েছিলেন, কিন্তু শিবসেনার এইদিকে যারা আছেন ওদেরকে শিবসেনা লিখতে হয়, আবার ব্যাকেটে ইউবিটি লিখতে হয়। আর এদিকে এনসিপির ক্ষেত্রে অজিত পাওয়ারের দিকে মেজরিটি থাকার জন্য এনসিপির লোগো, মেন পার্টির ক্ষমতাটা তাদের কাছে থাকে। এরা একটা নতুন পার্টি তৈরি করে, এনসিপি এসপি, মানে হচ্ছে শরদ পাওয়ার, ঠিক আছে। তো এবারে আমাদের এটাও দেখার বিষয় আছে যে টিএমসির লোগোটা বা ওদের ফান্ডিংটা কাদের ইয়েতে যায়, সেই সিদ্ধান্তটা কিন্তু নির্বাচন কমিশন নেবে, ঠিক আছে। এই যে এক্ষুনি যে ব্যাপারটা আমি তৃণমূলের তহবিল ফ্রিজ নজরদারি চাইছে হাইকোর্ট, ঠিক আছে। ওই যে দুটা গোষ্ঠীর মধ্যে ভাগ হয়েছে, অ্যান্টি ডিফেকশন লর ব্যাপারটা ওই জায়গায় আছে, যে অরিজিনাল কারা তৃণমূল সেই জায়গায় ওইটা কোর্টের নজরদারিতে চড়ছে আর কি, ঠিক আছে। এবারে দেখো ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এবারে দেখো এই প্রশ্নগুলো ডাইরেক্টলি হইতে না পারে, কিন্তু আমরা যে এই যে দশম তফসিল পড়ি, মাঝে মাঝে তার আমাদেরকে শর্ত জিজ্ঞেস করে, মাঝে মাঝে অ্যান্টি ডিফ্লেকশন লটা কি জানার চেষ্টা করে। তো আমার যখন চোখের সামনে কোনো এই ধরনের ঘটনা ঘটছে, আমি যদি ওইখান থেকে শিখে নিতে পারি, তাহলে কিন্তু ওই বইয়ে পড়ার থেকে অনেকটাই ভালো। কারণ আমাদের প্রত্যেকের একটা জিনিস ধারণা রাখতে হবে যে আমাকে বুঝিয়ে নিয়ে নিজের মতো প্রেজেন্টেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, পেপারে এই জায়গায় আরেকটা জিনিস আছে, এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মাননীয় আমাদের পশ্চিমবঙ্গের সিএম মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, এটা অর্থমন্ত্রী আহ, স্বপন দাশগুপ্ত মহাশয়। এবারে আমি আরেকটা জিনিস বলবো, যে আমাদের কেন্দ্রের অর্থমন্ত্রী কি আছে, কেন্দ্রের অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন। কেন্দ্রের অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা এদিকে চলে যাব যে আহ, বিস্তারিত এই জায়গাটায় যে
রাজ্যে নতুন নটি কোর্ট হচ্ছে, কারণ এই নতুন নটি কোর্ট তৈরি করার কারণ হচ্ছে কি আমাদের রাজ্যে বা যে সমস্ত আইনগুলা মানে মামলা হয়ে আছে সেগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকার জন্য নটা ফাস্ট কোর্ট তৈরি করা হচ্ছে। নটা ফাস্ট কোর্ট তৈরি করা হচ্ছে আহ, দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করার জন্য। ঠিক আছে, এখানে আমরা স্ট্র্যাটেজি হিসেবে আলোচনা করতে পারি যে আমাদের সিজিআই কে আছেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমাদের আছেন সূর্যকান্ত আছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আচ্ছা, এইখানে আমরা আরেকটা জিনিস আলোচনা করতে পারি যে তাহলে আম, সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে আছে? 124। সুপ্রিম কোর্টকে আমি এসসি লিখছি। আচ্ছা, 1 আর 2 এর মধ্যে ইন্টারচেঞ্জ করলে 214, ওটাকে বলা হয় হাইকোর্ট বলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, পরের খবর আর যেটা দেখতে পাচ্ছি আমরা, পরে আছে বাহানিকে জমি। বাহানিকে জমি মানে পশ্চিমবঙ্গের সংলগ্ন বাউন্ডারি এলাকায় ভারতেরও সীমানা রয়েছে এবং পাশাপাশি দেশ বাংলাদেশ আছে, এবং এই বাংলাদেশ বর্ডার হয়ে অনেক মানুষ ভারতের মধ্যে প্রবেশ করে। আহ, নির্দিষ্ট কোনো বাউন্ডারি না থাকার জন্য বিএসএফ দের কিছু করার কিন্তু উপায় ছিল না। সেই জন্য এই সরকার কিন্তু বাহিনীকে করে জমি দিয়ে দিচ্ছে যাতে ভালোভাবে বেড়া তৈরি করা যায় বাউন্ডারি লাইনে। আচ্ছা, এখানে আমি ওই যে বললাম সংবিধান সংশোধন শরতের দলের কাছে দৌড়তে চাইছে বিজেপি, তাহলে ব্যাপারটা ওই একই দাঁড়াচ্ছে, কারণ ওই মানে সাপোর্ট প্রয়োজন বলতে এখানে ওই যে আমি আগের দিন আলোচনা করেছিলাম এই ব্যাপারটা। 543 জনের মধ্যে 2/3 মেজরিটি হলে 362 হচ্ছে, কিন্তু এনডিএ সরকার ছিল 294 ছিল। পশ্চিমবঙ্গের নতুন একটা সাংসদীয় পার্টি তৈরি হয়েছে ডিএমকে থেকে, তাহলে এখানে থেকে দেখা যাচ্ছে যে 320। ঠিক আছে, তাহলে আমার মেজরিটি দরকার 362। ওই জন্য বর্ষাকালীন বাজেট, সরি, বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই কেন্দ্র সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলির যে এমপি যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করে তাদের ভোটটাও নিতে চাইছেন। এখন ব্যাপারটা হচ্ছে যখন লোকসভাতে কোনো কিছু ভোটাভুটি হয়, লোকসভাতে যখন কোনো জিনিসের ভোট হয়, ঠিক আছে, লোকসভাতে যখন ভোট হয় তখন ভোট যে কেউ যে কোনো দিকে দিতে পারে। তাহলে একটা বিল নিয়ে এসে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কেন্দ্র সরকার ওই বিলটা নিয়ে এগোতে পারবে না। তো ওই জন্য যাতে 2/3 মেজরিটি নিতে পাওয়া যায় সেই জন্য আগের থেকেই তারা প্রস্তুতি শুরু করছে বিভিন্ন বিভিন্ন ভাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপরে সংগঠনের মন্ত্রিসভায় বদল শাহ নীতিনের। মানে ব্যাপার কি হচ্ছে, যারা এমন কিছু মন্ত্রী যারা থাকে যে সব সময় যে লোকসভার পরেই যে মন্ত্রিত্ব আসে বা মন্ত্রিসভা গঠিত এরকম ব্যাপার নয়, যে কোনো সময় মন্ত্রিত্ব সভা গঠন করা যায় বা তৈরি করা যায়। এমন কিছু কেন্দ্রীয় মন্ত্রী আছে যারা লোকসভা থেকে প্রার্থী হয়নি, যেমন এস জয়শঙ্কর, আমাদের যে বিদেশ মন্ত্রী আছে এস জয়শঙ্কর। তারপরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঠিক আছে, এরা কি হয়, রাজ্যসভার এমপি হয়। রাজ্যসভার এমপি থেকে ওনাদেরকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়ে থাকে। ঠিক আছে। আর এই নীতিন নবীন হচ্ছে আমাদের বিজেপির এখন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আর এখানে শাহ বলতে অমিত শাহর কথা বলা আছে, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম। এইখানে আমাদের একটা জিনিস আমরা অনেক সময় গুলিয়ে যাই, যেটা হচ্ছে আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি। তাহলে আমাদের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহ, তাহলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা আর একটা ছবি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এদিকে ছবিটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং বাম দিকে যিনি আছেন তিনি হচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এবারে দেখো আমাদের কি হয়, আমাদের তো অ্যাকচুয়ালি অনেকগুলা দেশ আছে, অনেক সময় বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নাম কিন্তু পরীক্ষায় পড়ে। তাহলে আমাদের দেখতে হবে কাদের পড়ে, যাদের সঙ্গে আমাদের কোনো ভালো সম্পর্ক আছে, যাদের সঙ্গে কোনো প্রবলেম বা ডিস্টারবেন্স হচ্ছে, বহুবার আলোচনার ব্যাপার আসছে, সেগুলাই কিন্তু সচরাচর চাকরি পরীক্ষায় পড়ে। তো ওই জন্য পেপারে যেগুলো হচ্ছে তাহলে হাইলাইটেড খবরগুলোই পেপার আসছে, তাহলে ওই সংলগ্ন দেশের ব্যাপার সম্বন্ধে আমরা যদি স্টাডি করি
তাহলে জিনিসটা ভালো হবে। এবং এই এই দুজনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকটা দিল্লিতে হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছিলেন, এবং জাতীয় আমাদের অজিত ডোভালও কিন্তু এই জায়গায় তিনি উপস্থিত ছিলেন আর কি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কি নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে? এওআই নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, আর ডিফেন্স নিয়ে আলোচনা হয়েছে, প্রতিরক্ষা বিভাগ, এনার্জি নিয়ে আলোচনা হয়েছে, আর হচ্ছে আন্তর্জাতিক রিলেশন নিয়ে। ঠিক আছে। আচ্ছা, এখানে রাশিয়াকে জ্বালানি সাহায্য ভারতের। তার মানে কি হয়, এক সময় কি হয়, রাশিয়াকে অপরিশোধিত তেল রাশিয়া থেকে ভারত নিয়ে আসতো, তাহলে কি হতো, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থাকার জন্য ওই দেশের এবার যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়া মানে সবকিছু তাদের যে ফাংশন সেগুলো ঠিকঠাক স্বাভাবিক অবস্থায় থাকতো না। এই জন্য এখন কি হচ্ছে, আবার রাশিয়া থেকেই মানে রাশিয়াকেই জ্বালানি ভারতের দিতে হচ্ছে। নয়তো সচরাচর কি হয়, ভারত যে অপরিশোধিত তেলটা ইরাক ইরাক থেকে নিয়ে আসে, বা আহ, আহ, আম- ইউনাইটেড আরব আমিরেট, ইরাক, এই রাশিয়াদের থেকে নিয়ে আসে, দিয়ে পরিশোধিত করে নেয় ভারতে, পিউরিফাই করে, তারপরে ওখান থেকে পেট্রোল ডিজেল হয়ে এগুলা আবার আমরা বিভিন্ন দেশে রপ্তানি করি। অপরিশোধিত তেলটা এই জায়গা থেকে আমরা আমদানি করি, তারপর ওটাকে পরিশোধিত করে আমরা রপ্তানি করি আর কি। ঠিক আছে। আমি কালকেই বলেছিলাম যে উৎসশ্রী প্রকল্পে এখন তাহলে ওই স্কুল ট্রান্সফারের জন্য উৎসশ্রী প্রকল্প, এটা অনেক সময় সংজ্ঞার আকারও পড়ে থাকে। ঠিক আছে। তাহলে কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনার খেলা ছিল। ঠিক আছে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি স্পেন অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়েছে, আর বেলজিয়াম সেনেগালকে 3-2 গোলে হারিয়েছে। ঠিক আছে। আর সেরকম আজকে বিশেষ কোনো খবর নেই। আমাদের সবাই জানি যে 2026-এর ফুটবল ওয়ার্ল্ড কাপটা আমেরিকা, মেক্সিকো আর কানাডায় অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, আজকের বিশ্লেষণ এটাই ছিল। আর সেরকম আজকের বিশ্লেষণ সেরকম বড় কিছু ছিল না। আর এই অ্যান্টি ডিফ্লেকশনের যে ওটা তো আগের ভিডিওটাতে ভালোভাবে পর্যালোচনা করেছি। ঠিক আছে। থ্যাংক ইউ। আজকে ক্লাস এই পর্যন্ত।